where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সুধী দর্শকবৃন্দদের এবং সাথে সাথে আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আমরা আবার অনলাইন ক্লাসে আজকে চলে এসেছি। বিষয় বাংলা দ্বাদশ শ্রেণীর। তো আমরা গত ক্লাসগুলিতে কবিতায় পড়েছিলাম। প্রথম কবিতা ছিল রূপনারায়ণের কুলে, তারপরে জীবনানন্দ দাশের শিকার। আজ তৃতীয় কবিতা, তোমাদের সাহিত্য চর্চা বইটির তৃতীয় কবিতা। আজকের পাঠ হচ্ছে মহুয়ার দেশ। কবি হচ্ছেন সমর সেন। আমাদের একটি বাঁধা সময়ের মধ্যে পাঠ গ্রহণ করতে হবে, তাই আমরা সময় নষ্ট না করে বিষয়তে সরাসরি চলে যাচ্ছি। তোমাদের এই যে কবিতাটি কবি সমর সেনের পড়তে দেওয়া হয়েছে, কবিতাটির নাম খুব সুন্দর, মহুয়ার দেশ। তো কবি সম্পর্কে পরিচিতি বইয়েই দেওয়া আছে, তোমরা খুব ভালো করে পরিচিতিটি পড়বে। শুধু ওনার সম্পর্কে একটি দুটি কথা আমি বলবো। ওনার জন্মসাল এবং মৃত্যুসাল আমি লিখে দিয়েছি। 1916-তে জন্ম, 1987-তে ওনার মৃত্যু হয়েছে। উনি কলকাতারই মানুষ ছিলেন। সুতরাং সাহিত্য, শিক্ষা এবং সংস্কৃতিপূর্ণ একটি জায়গায় তিনি বড় হয়েছেন এবং তার সাথে সাথে তার সাহিত্যকর্ম বা তার জীবনের যে কাজকর্ম সেগুলি ঘটিত হয়েছে পরপর। তো বলা যায় রবীন্দ্র উত্তরকালের, তোমরা বুঝতেই পারছো তার জন্মকাল এবং মৃত্যুকাল সময় দেখে, তিনি রবীন্দ্র সমসাময়িক কিছুটা উত্তরকাল, বলতে গেলে উত্তরকালেই তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন বেশি। তো রবীন্দ্র উত্তরকালে অন্যতম একজন বিশেষ কবি হচ্ছেন কবি সমর সেন। এবার চলে আসি সরাসরি কবিতায়। তোমরা বইয়ে দেখতে পাবে কবিতাটি মহুয়ার দেশ নাম দিয়ে খুব সুন্দর একটি ছবিও দেওয়া হয়েছে। তো পুরাতন বই যাদের কাছে আছে তারাও দেখতে পাবে যে গাছের ছবি দেওয়া হয়েছে, খুব সুন্দর বনভূমি অঞ্চল। সুতরাং নামটা শুনেই অনেকটা আন্দাজ করা যায় দেশ বলতে কি। দেশ বলতে একটা রাষ্ট্র বোঝায়, কিন্তু এই কবিতার ক্ষেত্রে দেশ বলতে একটি অঞ্চল। সেই জায়গাটি কোন জায়গাটি না, মহুয়ার ঘেরা জায়গা। মহুয়া কি, তার আগে একটি ইনফরমেশন তোমাদেরকে, তথ্য একটি দিয়ে রাখি। এর মূল গ্রন্থ মহুয়ার দেশ, এর মূল গ্রন্থ অর্থাৎ কোন কাব্যগ্রন্থে এটি প্রকাশিত হয়েছিল সেটা কিনা কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থে। এর প্রকাশ সাল কত না 1937। সুতরাং রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন তখনই এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়ে গিয়েছে, 1937। রবীন্দ্রনাথের মৃত্যু 1941। আমরা রবীন্দ্রনাথ বারবার কেন করছি, কারণ উনি একটি মাইলস্টোন বলা যেতে পারে। ওনাকে আগে পরে এইভাবে বিবেচনা করে আমরা কবিতার ভাব, তার ব্যঞ্জনা, তার বিষয়বস্তু ইত্যাদি ব্যাখ্যা করতে আমাদের সুবিধা হয়। এই জন্য
আমরা এই সময়গুলো এই কথাগুলো আমরা বলে থাকি। তো 1937 সালে এই কবিতাটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এই সময় কবির বয়স কত ছিল? মাত্র 21 বছর। 21 বছর বয়স, অর্থাৎ খুব অল্প বয়সে কবি হিসাবে সমর সেন পরিচিতি লাভ করেছিলেন। এর থেকে দেখা বোঝা যায় 21 বছর কতটুকু বয়স। 21 বছর মানে হচ্ছে কলেজে পড়ার বয়স। কলেজে পড়তে পড়তেই তিনি কবি, পাকাপাকি একজন কবিভাবে আত্মপ্রকাশ করেছিলেন। সুতরাং এটা ধরে নেওয়া যেতেই পারে যে একজন অল্প বয়সী লেখক মানে তার ভিতরে বিশেষ কিছু গুণ আছে, না হলে তিনি কিন্তু সেই সময়ে বড় বড় যারা কবি রয়েছেন তাদের পাশাপাশি তিনিও যে কবি হিসাবে নাম খ্যাতি অর্জন করতে পেরেছেন, এটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, এইটুকু কবি সম্পর্কে ধারণা তোমাদের দিলাম। এরপরে আমরা চলে আসবো সরাসরি কবিতায়। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। প্রথমেই তোমরা বই খুলবে, অবশ্যই বই তোমাদের চোখের সামনে থাকবে। আমি পড়াতে পড়াতে তোমাদের সঙ্গে আলোচনায় চলে যাব, এবং তোমরা কিন্তু বই অবশ্যই খোলা রাখবে, নাহলে কিন্তু কবিতা বা যে কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবং খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, কিছু তথ্য, কিছু মানে, এইগুলো আমরা যখন বলতে যাব তোমরা প্রয়োজন মতো লিখে নেবে। কবিতাটি দুটি অংশে বিভক্ত। কবিতাটি দুটি প্যারাতে বিভক্ত বা দুটি প্যারাগ্রাফে বিভক্ত, অনুচ্ছেদে বিভক্ত। তার আগে চলে যাই, মহুয়ার দেশ নামটা যেটা কবি দিয়েছেন, এটা থেকে প্রথমে কি ধারণা হয়? দেশ মানে প্রথমেই বললাম একটা অঞ্চল বা একটি জায়গা যেখানে কি না মহুয়া হচ্ছে এক ধরনের ফুল, এক ধরনের গাছের ফুল, এবং তার থেকে ফল তৈরি হয়। সেই ফলটি বিশেষ কারণে পরিচিত। সেই ফলের রস মিষ্টি বা একটু মধুযুক্ত, যা থেকে কিনা পানীয় তৈরি হয়, যেই পানীয় সাধারণত গ্রামাঞ্চলের বা ওই সমস্ত এলাকার গ্রামবাসীরা বানাতে পারে, যেটিকে সাধারণত মদ হিসাবে বা নেশার জন্য ব্যবহার করা হয়। যাই হোক, এটি মহুয়া। সেই মহুয়া ফুল অত্যন্ত সুগন্ধি, মানে মন মাতানো গন্ধ তার। এই যে জায়গা যেখানে মহুয়া গাছ আছে বা দেশ রয়েছে, কবি কিন্তু সেই জায়গাকেই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতে চায়নি। কবি এই মহুয়ার দেশ বলতে শান্তি বা অত্যন্ত নিরিবিলি অঞ্চলকে বোঝাতে চেয়েছেন। এটি একটি ব্যঞ্জনাবাহী নামকরণ, বিষয়বাহী ব্যঞ্জনা। কবিতার নাম কিন্তু ব্যঞ্জনাবাহী, অর্থাৎ কবিতার নামে ব্যঞ্জনা প্রয়োগ করা হয়েছে। সেই ব্যঞ্জনাটি কবিতার বিষয়বস্তু কেন্দ্রিক। তোমরা নামকরণে যখন চলে যাবে প্রশ্নোত্তরে, তখন দেখবে এটি বিষয় ব্যঞ্জনাবাহী নামকরণ, লিখে রাখতে পারো। এই যে কবিতার বিষয়বস্তু, কবিতা কি, কবিতার ভেতরে কি দিয়েছেন এমন, সেটা আমরা এবারে চলে যাচ্ছি। দেখো, বলছে, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, সন্ধ্যা মানে আমরা সকলেই জানি সন্ধ্যা কোন সময়টা। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য অর্থাৎ সূর্য অস্তমিত হচ্ছে সেই সময়টা। দেয় এঁকে, এঁকে মানে হচ্ছে অঙ্কন করে বা আঁকাঝোঁকা করা। কি করে না, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। গলিত সোনা, কেউ স্বর্ণকারের দোকানে বা সোনার দোকানে সোনার অলংকার দেখেছো নিশ্চয়ই। তার বানানোর প্রসেস কি তোমরা দেখেছো? সোনা প্রথমে গলাতে হয়, অর্থাৎ সোনা যে একটি ধাতু, সেটি খুব শক্ত, মানে বেশ ভালোই শক্ত, তাকে বেশ অনেকটা তাপমাত্রা দিয়ে গলিয়ে নিতে হয়। সেই গলিত সোনার যে রং একদম টকটকে উজ্জ্বল রক্তিম বর্ণ, বা বলা যেতে পারে হলুদ রক্তিম বর্ণ, উজ্জ্বল আলো ঠিকরে বেরিয়ে আসে। সেই গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, উজ্জ্বল মানে যেটা জলজল করছে, চোখে লাগে যেটা, আলোর স্তম্ভ। আলোর স্তম্ভ মানে কি? স্তম্ভ মানে হচ্ছে থাম। ঠিক এই অর্থে বোঝাতে চেয়েছেন যে এই যে সূর্য যে আলো প্রকাশ করছে, সেটা যখন জলে পড়ছে, যখন সোজাসুজি পড়বে তখন তার আলো সোজাসুজি হবে,
যখন বাঁকাভাবে পড়বে তাহলে এই ছবিটা কীরকম হয়ে যাবে, এই ছবিটা হয়ে যাবে সূর্যের ঠিক এইরকম। কারণ অস্তমিত সূর্য সবসময় বাঁকাভাবে পড়ে, তার আলোটাও কিন্তু সমান সমান হবে এরকম। তাহলে কি হচ্ছে, উজ্জ্বল আলোর স্তম্ভ, তার রং কীরকম, গলিত সোনার মতো, সোনার মতো চকচক করছে। কখনো কেউ সন্ধ্যার আগে সূর্য অস্ত যাচ্ছে, অথচ তোমরা দেখতে পাচ্ছ কোথায় না, জলের উপরে। এরকম পরিস্থিতিতে যদি কেউ হও বা সম্মুখীন হয়েছো, তাহলে তাদের এই অভিজ্ঞতাটা খুব ভালো হবে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে এই ভাগটা বেশি অনুভব করা যায়, মানে সূর্য অস্ত সময়টা। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই সময় কি মনে হয় যে এই যে সূর্যের আলো পড়ছে, জলের উপরে যেই আভাটি ছড়িয়ে রয়েছে, যেই চকচকে ভাবটি ছড়িয়ে রয়েছে, একদম ঝিলমিল করছে, সেটাকে বলছে আগুন লেগে গেছে যেন। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। দেখো, এত সুন্দর একটি কবি প্রথমে একটি সিচুয়েশন তৈরি করলেন, অর্থাৎ পরিবেশ তৈরি করলেন কবিতা বলার জন্য, যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সন্ধ্যা আসছে, সূর্যের আলো জলের ওপর পড়ছে, সেই আলোটা যেন সোনা গলানো রয়েছে এইরকম মনে হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই তিনি দেখালেন যে অন্ধকার জলে আগুন লেগেছে, এটুকুও বললেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কী বলে দিলেন, সেই উজ্জ্বল স্তব্ধতায়, মানে যে নীরবতা, স্তব্ধতা মানে নীরবতা, লিখে রাখতে পারো তোমরা, স্তব্ধতা মানে নীরবতা, সেই স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। এই যে একটি লাইন কবি বলে দিলেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়া মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড, এই মিশ্রণ। সেটি কোথায় পাওয়া যায় বেশি না, নগর জীবনে, নাগরিক জীবনে। নাগরিক জীবন মানে এই যে শহরে যারা যারা বাস করি আমরা, তারা কিন্তু সবসময় একটা পলিউশনের মধ্যে রয়েছে। আমরা বেশিরভাগ লোকে এখন শহরে আসতে চাই বা শহরে থাকতে চাই, কেন, এখানে সুযোগ সুবিধাটি পাওয়ার জন্য। কিন্তু কবি বলেছেন এই সুযোগ সুবিধার ঊর্ধ্বেও আরেকটি জিনিস আছে, যেটি হচ্ছে আমাদের মানসিক প্রশান্তি। সেই প্রশান্তিটা, যেই শান্তি ভাবটা, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের ছিনিয়ে নিচ্ছে কে, আমাদের এই পরিবেশ, আমাদের এই পলিউশনযুক্ত, দূষণযুক্ত যে আবহাওয়া, যে পরিবেশ, সেটা কিন্তু আমাদের মানসিক প্রশান্তিকে কেড়ে নেয়। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, বাঁকা নিঃশ্বাস, বাঁকা, বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, বঙ্কিম মানে বাঁকা, তোমরা লিখতে পারো। বঙ্কিম মানে বাঁকা। তাহলে বাঁকা কেন বলছে, ধোঁয়া এটা ক্ষতিকারক, এই জন্যই বাঁকা, সোজা নয়। নিঃশ্বাস অর্থাৎ এই যে গাড়ি থেকে বেরিয়ে আসছে যেই ধোঁয়া, প্রতি মুহূর্ত কলকারখানা থেকে বেরিয়ে আসছে, যেটা বেশিরভাগ কোথায় থাকে না, শহরে থাকে। ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, অর্থাৎ এটা আমাদের কাছে একটা ক্লান্তিকর, অস্বাস্থ্যকর, খুবই একটা বাজে একটা পরিবেশ তৈরি করে রেখেছে। কবি এই জন্য হাঁপিয়ে উঠেছেন। এই যে ধূলি ধূসরিত, মানে ধুলো দ্বারা আচ্ছাদিত, ধূলি ধূসরিত নাগরিক জীবন, তার একটা ক্লান্তি কবি সবসময় যেন অনুভব করছেন, একটা অবসন্ন ভাব। কবির প্রতিটা কথাতেই একটা অবসন্ন ভাব প্রকাশিত হচ্ছে এই কটা লাইনে। স্বপ্ন দেখেছেন কবি, কিন্তু সেই স্বপ্নও ভঙ্গ হচ্ছে এখানে এসে। তারই একটা বেদনাময় আবেগ তারিত কথা এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু বোঝাতে চাইছেন। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, পরে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, কথাটা ভালো করে লক্ষ্য করবে। মেঘ মদির, মেঘ মদির মানে মেঘ মদির, মেঘ দ্বারা আচ্ছাদিত বা খুব মনোরম পরিবেশকে বোঝাতে এই কথাটি বোঝানো হয়েছে।
অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। অর্থাৎ এই যে যান্ত্রিক শহর জীবন, প্রতি মুহূর্তেই আমাদের যন্ত্রের মতো নিজেদেরকেও কাজকর্ম করতে হচ্ছে এবং আমরা যন্ত্রেরই দাস হয়ে পড়েছি। তার থেকে বহু দূরে একটি শান্তির নিবিড় অর্থাৎ বাসা রয়েছে, যেটা কিনা মহুয়ার দেশ বলে কবি উল্লেখ করেছেন। সেখানে গেলে কবি পরিত্রাণ পাবেন। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। দেবদারু এক প্রজাতির গাছ। তোমরা দেখবে অনেক পার্কে বা অনেকে বাড়িতেও বাড়ি সাজাবার জন্য বাগানে খুব সুন্দর করে লাগিয়ে রাখেন গাছগুলো, যেগুলো একটু লম্বা লম্বা হয়ে ঝাঁকড়া হয়ে ওঠে এবং ছুচলো বল্লমের মতো দেখতে লাগে, যেন আকাশ ফুঁড়ে দেবে, এবং বেশ লম্বা লম্বা হয় এই গাছগুলি, পাতাবাহারের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমধির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ ওই এলাকার মহুয়ার দেশ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কবিকে খুব অভিভূত করেছে। দেবদারু গাছের দীর্ঘ রহস্য মানেই বোঝাতে চেয়েছেন যে এর প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে, একটা গাম্ভীর্য রয়েছে, সেটা কবিকে খুব অভিভূত করেছে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এই যে দেবদারুর যে দীর্ঘ রহস্যে যে ছায়া ফেলে তার জঙ্গলে, সেটা দূর সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো শোনায়, আলোড়িত করে। আমার ক্রান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি কী চাইছেন তাহলে? সেই মহুয়ার দেশের শান্তি, অভিভূতি বা অনুভূতিটা পেতে চাইছেন। নাগরিক জীবনের একঘেয়েমিতার ক্লান্তি কবি সেখানে গিয়ে মেটাতে চাইছেন, সেখান থেকে মুক্তি পেতে চাইছেন। মহুয়ার গন্ধ লাগুক মানেই হচ্ছে সেই এলাকার শান্তিটা আমার ভেতরে প্রবেশ করুক। কারণ নাগরিক জীবনে কবির আত্মা হাঁপিয়ে উঠেছে, তিনি আর থাকতে পারছেন না, সেজন্য শান্তির খোঁজে তিনি এই একটি মনোরম পরিবেশে মহুয়ার দেশ নাম দিয়ে সেখানে যেতে চাইছেন। এটা কিন্তু কবির কল্পনার জগৎ, অর্থাৎ কবি মনে করেন এমন কোনো জায়গা থাকতেও পারে যেখানে গেলে আমি শান্তি পাব। তাহলে বাস্তব কি, তার পরবর্তী প্যারাগ্রাফেই কিন্তু তিনি এটি ব্যাখ্যা করে দিয়েছেন যে এই মহুয়ার দেশ কি আদেও আছে, আদেও কি মহুয়ার দেশ আছে যেখানে গেলে শান্তি পাওয়া যায়। কবি কি বলছেন দেখো, 2 নম্বর প্যারা পড়ছি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। তাহলে এখানে অসহ্য, কবি হয়তো মহুয়ার দেশ খুঁজে খুঁজে গিয়েছেন, বলা যেতে পারে কোনো একটি জঙ্গলে তিনি গিয়েছেন। আমরা সকলেই জানি জঙ্গলাকীর্ণ এলাকা শান্তিপূর্ণ, কারণ সেখানে বনজ জন্তু জানোয়াররা থাকে যারা অত্যন্ত শান্তিপ্রিয় হয়, আমাদের মতো নয় হিংস্র। তারা হিংস্র হয় কিন্তু তারা নিজেদের মধ্যে যে কাজকর্মগুলি করে সেগুলো কাউকে ক্ষতি করে না, যেটা আমরা করে থাকি মানুষেরা। তাহলে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, এখানে অসহ্য মানে এখানে সহ্য করা যাচ্ছে না এরকম, নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ মাটির তলের কয়লা খনন করার যে বিশাল বিশাল যন্ত্র, তার আওয়াজ রাতের ঘুম কেড়ে নিয়েছে। অর্থাৎ কবি কিনা জঙ্গলে গিয়েও শান্তি পেলেন না। মহুয়ার দেশ খুঁজে খুঁজে হয়তো গেলেন, কোনো জায়গায় তিনি পেয়েও গেলেন যে না এখানে এসে 10 দিন কাটানো যাবে, খুব সুন্দর লাগবে, খুব আরামে আমি কাটাতে পারবো, কিন্তু এই ভুল তার ভেঙে গেল। প্রতিদিনকার নাগরিক জীবনের চাহিদা তার পূরণ ঘটাতে প্রতিনিয়ত মাটি থেকে জীবাশ্ম জ্বালানি তুলে নেওয়া হচ্ছে, এবং সেই জ্বালানি তুলছে কারা? না মানুষেরা। কিসের সাহায্যে? যন্ত্রের সাহায্যে, বড় বড় মেশিনের সাহায্যে। পরিত্রাণ পেতে কবি যেখানে ছুটে গিয়েছেন সেখানে কিন্তু নগরেরই ছায়াপাত ঘটেছে, অর্থাৎ সেখানেও ক্লান্তি,
সেখানেও অবসন্নতা, সেখানেও দুঃখ, সেখানেও বেদনা, সেখানেও ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। সঙ্গে সঙ্গে দেখছি, দেখো শেষ প্যারাগ্রাফটা। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাহলে কবি কি শান্তি পেলেন? তিনি চেয়েছিলেন অন্য কিছু পেতে। তিনি শিশিরে ভেজা চকচকে সুন্দর একটি সকাল খুঁজেছিলেন। পেয়েছিলেন কি? সবুজ সকালে, শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। অবসন্ন মানে ক্লান্ত, তারা পরিশ্রম করে ক্লান্ত। তাহলে এই মানুষরা কারা? ধরেই নিতে হবে কয়লার খনির শ্রমিকরা, যারা কিনা রাতের অন্ধকারে কয়লার খনির গভীরতায় নেমে কাজ করছে। অর্থাৎ কয়লা খনিতে সারাদিনই কাজ চলে, শিফট অনুযায়ী তারা কাজ করে। কবি এখানে রাতের শ্রমিকদের কথা বলছেন, যারা কিনা কয়লার অন্ধকার খনি এমনিতেই, সেখানে রাতের অন্ধকারে গিয়েছিল এবং সারা কাজ করে সকালবেলায় ফিরে আসছে শিশির ভেজা সকালে। তাদের শরীরে আনন্দের ছায়া নেই মোটেই। সেখানে কি রয়েছে না ধুলোর কলঙ্ক। কলঙ্ক মানে হচ্ছে কালিমা, কালি লেগে আছে, কয়লার কালি, সেই কালিগুলি লেগে আছে। এবং সঙ্গে সঙ্গে কী দেখছেন আরও? ঘুমহীন তাদের চোখে হানা দেয়। হানা দেয় মানে আক্রমণ বা তাড়িয়ে আসা, তেড়ে আসা। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ক্লান্ত দুঃস্বপ্ন, এই কথাটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যেতে পারে এইভাবে: আমরা জীবন যন্ত্রণায় অনেকটা ক্লান্ত হয়ে পড়ি এবং প্রতিনিয়তই আমাদের ভবিষ্যতের চিন্তা দুঃস্বপ্ন হিসাবে আমরা দেখতে থাকি, যে আমি ওই কাজটা সম্পূর্ণ করতে পারবো তো, আমার দ্বারা আমার সন্তান সন্ততি মানুষ হবে তো, আমার দ্বারা আমার একটি ঘর বানানো হবে তো, অর্থাৎ আমি একটি ঘর বানাতে পারবো তো, আমার সন্তানকে মানুষ করতে পারবো তো, তাদের পেট ভরিয়ে খেতে দিতে পারবো তো। আমরা জানি যে যারা শ্রমিক শ্রেণীর লোক, তাদের কিন্তু বেশিরভাগ জীবনটাই, পুরো জীবনটাই নয়, বেশিরভাগ জীবনটাই দুঃখে, কষ্টে, বেদনায়, অর্ধাহারে, অনাহারে কেটে যায়। অনেক না পাওয়ার বেদনা নিয়ে তারা বেঁচে থাকেন। তাহলে দেখো, কবি যেইখানেই রয়েছেন, দুটি জায়গার কবি ব্যাখ্যা করেছেন। এক শহরে জীবন, প্রথম প্যারাগ্রাফে তিনি শহুরে জীবনে, তিনি শহরে বাস করেন, কলকাতা। সেই শহরে তিনি দেখেছেন একই ঘটনা, সেখানে পলিউশন, মানুষের মনে শান্তি নেই, বিভিন্ন রকমের চাওয়া পাওয়া না পাওয়ার হিসাব সারাদিনই মানুষ করছে। মানুষ প্রতিনিয়ত কঠোর বাস্তবের সঙ্গে গুতগুতি করছে। কিন্তু শান্তিপূর্ণ মহুয়ার দেশ কবি আছে বলে মনে করেছেন। কবি গেলেন মহুয়ার দেশ, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন না, সেইখানেও সেই এক ঘটনা। সেইখানেরকার যারা অধিবাসী, যারা মানুষ, তারা কয়লা খনির শ্রমিক। রাতের অন্ধকারে তাদেরকে কয়লার খনিতে নামতে হচ্ছে। কয়লার খনিতে নেমে তারা সারা রাত পরিশ্রম করছে এবং সকালে যখন বেরিয়ে আসছে, তাদের চোখে মুখে কালি লাগা, হাত পায়ে কালি লাগা এবং চোখের ঘুমহীন ক্লান্তি, তার সেই দৃষ্টিই ব্যাখ্যা করে দিচ্ছে তাদের মনে শান্তি নেই। তারা অত্যন্ত কষ্টে রয়েছে, অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে যে তারা তাদের জীবনকে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকমতো গড়ে তুলতে পারবে কিনা। এটি এই ক্লান্ত দুঃস্বপ্ন বলা হচ্ছে। তাহলে দেখো, আমরা যারা মনে করি যে শান্তি কোথায় পাবো, কবির দৃষ্টিতে শান্তি কোথাও নেই। কোথাও নেই বলতে প্রকৃত শান্তি কিন্তু নেই। আমরা হয়তো শান্তিতে থাকার ভান করতে পারি, শহুরে জীবনে আমরা শান্তি পাবো না, কবি এটা শিওর করে দিয়েছেন। কারণ এখানে রোগ, অসুখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, অর্থের হানি, শরীরের ক্ষতি, সব কিছু নিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। গ্রামে চলে যাই বা জঙ্গলাকীর্ণ এলাকায় চলে যাই, সেখানেও দেখব এরকম কিছু না কিছু লেগে আছে। এটি তাহলে কি একটি বিরূপ মনোভাব কবির? কবি কি বিরূপ কিছু প্রকাশ করতে চেয়েছেন? কবির কি এই প্রকৃতির প্রতি, মানব জীবনের প্রতি বিরূপতা রয়েছে? না, ভালোবেসেই কবি এই কবিতাটি ব্যাখ্যা করতে চেয়েছেন যে শান্তি আসলে কোনো জায়গায় গিয়ে থাকে না, মানুষের আপন মনেই
সেই শান্তির বাস। আমরা কোনো জায়গায় গিয়ে শান্তি খুঁজতে পারবো না, সেই শান্তি আমাদের মনেই আনতে হবে, সেটা আমি যেখানেই থাকি না কেন। ধূলি ধূসরিত যা নাগরিক জীবনে কবি যতটি কষ্ট পান, ঠিক ততটাই কষ্ট পেয়েছেন মহুয়ার দেশের সেই শ্রমিকদের দেখে, কারণ তিনি সেখানে গিয়ে তাদের জীবন যন্ত্রণাটি দেখলেন নাগরিক জীবনের। তাহলে আমরা মহুয়ার দেশ কবিতার নামকরণ যদি বুঝতে চাই তাহলে কি হবে, যে বর্তমান পৃথিবীর ক্লান্তি, ক্ষয়, সংকট ও বিপন্নতার হাত থেকে মহুয়ার দেশও মুক্তি পায় না, অর্থাৎ মহুয়ার দেশেও ক্ষয় রয়েছে, ক্লান্তি রয়েছে, সংকট রয়েছে। এই বন্দিত্ব ও মুক্তির ঠিকানাহীন বেঁচে থাকার বহ সত্য প্রকাশ করেছে কবিতায়। জিনিসটা একটু ভালো করে বলে দিই। এই যে নাগরিক জীবনের বন্দিত্ব, আমরা এখানে বাঁধা পড়ে আছি। আমরা মনে করি শহর ছেড়ে কি যাওয়া যাবে, এখানেই তো সব রয়েছে। কিন্তু এর একটা নিরাশাজনক ভাবও আমাদের ভেতরে কাজ করছে। আমরা প্রতিনিয়ত এই ধূলি ধূসরিত, কলঙ্ক মাখা, ধোঁয়াপূর্ণ এলাকায় বাস করে করে মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছি। সেই জ্বালা থেকে আমরা নিস্তার পেতে চাই, তার জন্যই মাঝে মাঝে আমরা এখানে ছুটে যাই ঘুরতে, ওইখানে ছুটে যাই ঘুরতে। ছুটি পেলেই ঘুরতে যাওয়ার চিন্তা, বেশিরভাগ লোকেরই তাই ঘটে, যে একটু ঘুরতে গেলে ভালো হতো। কেন? কারণ আমরা শান্তির খোঁজে যাই, শান্তি পেতে চাই। কিন্তু যদি দেখো একটু লক্ষ্য করে, যত তুমি দার্জিলিং যাবে বেড়াতে গরমের ছুটিতে, একটু ঠান্ডা এলাকায় দার্জিলিং, তো দার্জিলিং বেড়াতে গেলে তুমি মনে করলে আমি ওখানে গেলে শান্তি পাবো, এখানে ঠান্ডা এলাকা, কি সুন্দর গাছপালা, পাহাড় দেখতে পাবো, মেঘ দেখতে পাবো, আরও নানা রকম অভিজ্ঞতা হবে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কিন্তু দেখবে তুমি মানুষের মনের প্রশান্তি খুঁজতে যাচ্ছ, তখন দেখবে নিজের মনে একটু শান্তি ভাব আসলে পরেও তোমার আশেপাশে যারা অধিবাসী রয়েছে ওইখানকার, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে বাস করছে। তাদের জীবন সংগ্রাম, প্রতিদিনকার জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন। যেই এলাকায় যাবে সেই এলাকায় দেখবে তাই। তাহলে তুমি বিবেচনা করে দেখবে যে মহুয়ার দেশ, অর্থাৎ শান্তির প্রদেশ, শান্তির এলাকা, শান্তির অঞ্চল আদতেও কি কোথায় আছে? কোথাও নেই। কবি মহুয়ার দেশের খোঁজ করেছেন এবং সেই জায়গাতে তিনি বিফল হয়েছেন। এই কবিতাটিতে এই ভাবটি ব্যক্ত হয়েছে। আশা করি তোমরা সকলে এটি বুঝতে পেরেছ। প্রসঙ্গ হিসাবে তোমাদের দুটি জায়গা আরেকবার বলে দিই। এই যে কয়লা খনির কথাটি এসছে, মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, এই কথাটিকে তোমরা হয়তো একটু ভালো করে ব্যাখ্যা লিখে রাখতে পারো। এখানে লিখে রাখতে পারো, নাগরিক জীবনের প্রতিদিনের চাহিদা মেটাতে গিয়ে তাদের জীবনের শান্তিও চলে গিয়েছে। কাদের? না, ওই এলাকার মানুষদের। নাগরিক জীবনের চাহিদা মেটাতে, নাগরিক জীবন অর্থাৎ শহুরে জীবন। শহরে কোনো কিছু উৎপন্ন হয় না, সেখানে মানুষেরা একত্রিত হয়ে থাকে মাত্র, সমস্ত সুযোগ সুবিধা সেখানে পাবে বলে। উৎপন্ন হয় কোথায়? না, শহরকে বাদ দিয়ে, অর্থাৎ ফসল বলো, প্রয়োজনীয় সামগ্রী বলো, সবই কিন্তু শহর ছেড়ে বাকি যে এলাকাগুলি আছে সেখানে উৎপন্ন হয়। তো তারা প্রতিদিন রাত চেষ্টা করে চলে এই যোগান মেটাতে। বন পাহাড়ের শান্ত মোহময় পরিবেশ এই মানুষেরা এখন বেমানান। অর্থাৎ এই যে পরিশ্রম সুলভ মানুষ, যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, চাহিদা মেটাবে, এত সংখ্যক মানুষ বাস করছে তাদের চাহিদা মেটাবে বলে, তারা কিন্তু এই জঙ্গলাকীর্ণ এলাকায় বেমানান বলে কবি মনে করেছেন। কারণ সেখানে তাদের চোখে ক্লান্তির দুঃস্বপ্ন দেখার কথা নয়, তাদের চোখে দেখার কথা ছিল শান্তি, প্রভাস শান্তি, অর্থাৎ প্রকৃত আনন্দে তারা বাস করছে, এটাই কবি আশা করেছিলেন। কিন্তু তা নয়, সেখানে তাদের চোখে
আরও বেশি দুঃস্বপ্ন, আরও বেশি ক্লান্তি, আরও বেশি কষ্ট তিনি লক্ষ্য করেছেন। আশা করি এইটুকুতেই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কবিতাটি অত্যন্ত ছোট, এজন্য সময়ও কম লাগলো। পরবর্তী দিনে আমরা নতুন আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই।